হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা, আমার মেঘবালিকা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকের এই ভ্লগে থাকবে আমাদের হিমাচল এবং পাঞ্জাব ট্যুরের একটি সংক্ষিপ্ত বিবরণ, যেখানে আপনারা সাইট সিনে কী কী দেখবেন এবং কোথায় কত এন্ট্রি ফিস তার ডিটেলস থাকবে। এছাড়াও থাকবে আমরা কোন হোটেলে ছিলাম এবং কত খরচ হলো সেখানে, তারও একটা সংক্ষিপ্ত ধারণা আমি এখানে শেয়ার করব। এবং ভিডিও শেষে শেয়ার করব আমাদের যাতায়াত বাবদ টোটাল কত খরচ হলো। হিমাচল প্রদেশের কাসোল, মানালি এবং তারপর ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ এবং ডালহৌসির পরে আমরা পাঞ্জাবের অমৃতসর ভিজিট করেছিলাম। এই টোটাল ট্যুরটা আমরা কিভাবে প্ল্যান করেছিলাম এবং আপনারাও যদি ভবিষ্যতে হিমাচল ঘুরতে চান তাহলে কিভাবে সাজালে সমস্ত ভিজিটিং প্লেসগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন, তারই একটা আইডিয়া আমি শেয়ার করব। এবং প্রতিটি জায়গার ইন্ডিভিজুয়াল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা যারা চান তারা কিন্তু দেখে নিতে পারেন। তো প্রথমেই চলে আসি কলকাতা থেকে আপনারা ডাইরেক্ট কাসোল যাবেন কিভাবে। কলকাতা থেকে কাসোল আসার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আপনাদের যদি ট্রেনে করেই আসতে হয় তাহলে হাওড়া টু কালকা নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেসে করে চলে আসতে হবে চণ্ডীগড়, এবং চণ্ডীগড় স্টেশন থেকে আপনাদের হায়ার্ড ক্যাবে করে চলে আসতে হবে কাসোল। কলকাতা থেকে চণ্ডীগড় আসার একমাত্র ট্রেনই হচ্ছে এই নেতাজি এক্সপ্রেস। তাছাড়া আপনারা যদি আম্বালা জংশন আসতে চান তাহলে আম্বালা আসার জন্য আরও বেশ কয়েকটি ট্রেনের অপশন আপনারা পেয়ে যাবেন। তারপর আম্বালা থেকে আপনাদের বুকিং করা ক্যাবে করে চলে আসতে পারেন ডাইরেক্ট কাসল। রেলের ভাড়া মোটামুটি ফিক্স থাকে, আপনারা আইআরসিটিসি অ্যাপ থেকে রেলের টিকিট কেটে নিতে পারেন। আমরা কিন্তু ফ্লাইটে গেছিলাম, কিন্তু আমাদের এই ট্যুর প্ল্যানটা যেহেতু একদম লাস্ট মুহূর্তে ঠিক করা হয়েছিল, তাই আমরা কলকাতা থেকে চণ্ডীগড়ে ডাইরেক্ট কোনো ফ্লাইট পাইনি। কলকাতা থেকে দিল্লি আমরা গেছি ফ্লাইটে, এবং দিল্লি থেকে আমরা ওভারনাইট বাসে জার্নি করে পৌঁছেছি চণ্ডীগড়। তারপর সেখান থেকে আমাদের আগে থেকেই বুক করে রাখা পার্সোনাল কারে করে আমরা কাসোল, মানালি, ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ, ডালহৌসি এবং সব শেষে অমৃতসর ঘুরে অমৃতসর এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে আমরা চলে আসি কলকাতায়। টোটাল 7 নাইট 8 ডেজের এই ট্যুর প্ল্যানে ফার্স্ট নাইট আমরা কাসোলে কাটিয়েছিলাম। পার্বতী নদীর তীরে গড়ে ওঠা এই ছোট্ট কাসোল গ্রামটি এতটাই সুন্দর যে এখান থেকে যেতে আপনাদের মন চাইবে না। তাই আমি সাজেস্ট করব, যদি আপনারা কখনো কাসোলে আসেন তাহলে নদীর ধারে অবস্থিত টেন্টগুলোতে থাকার চেষ্টা করবেন। আমরা ছিলাম আলোহা রিভারসাইড রিসর্টে। এদের কিন্তু নদীর ধারে গড়ে ওঠা নিজস্ব টেন্টও রয়েছে। এখানে কিন্তু আমরা 2500 রুপিস দিয়েছিলাম এক রাতের জন্য। ফুডিং আলাদা ছিল। পরের দিন সকালবেলা আমরা চেক আউট করে চলে যাই মানিকরণ। সেখানে আমরা মানিকরণ সাহিব গুরুদ্বারা এবং হট ওয়াটার স্প্রিং দেখে চলে আসি কাসল নেচার পার্কে। এখানে ফর অ্যাডাল্ট 30 রুপিস এবং ফর চাইল্ড বিটুইন 5 to 12 ইয়ার্স ফিস ছিল 20 রুপিস। অপূর্ব সুন্দর সবুজ গাছপালা দিয়ে সাজানো ছিল এই পার্ক, এবং এখান থেকে পার্বতী নদীর একটি খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যাচ্ছিল। এরপর আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিই, এবং কাসোল থেকে মানালির ডিস্টেন্স হলো প্রায় 75 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 10 মিনিট মতো। মানালিতে পৌঁছে আমাদের বুকিং করা হোটেলে আমরা চলে আসি, সেটি হলো হোটেল দুর্গা। মানালিতে আমাদের 3 রাত স্টে ছিল, তাই হোটেলটা যাতে একটু কমফর্টেবল হয়, ভালো হয়, সেটা আমরা দেখেছিলাম, এবং এতে পার নাইট 1500 টাকা করে ফেয়ার ছিল। মানালি পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা হোটেলে চেক ইন করে কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি মল রোড ভিজিট করতে। আমাদের হোটেলটা কিন্তু মল রোডের একদমই কাছে ছিল, হেঁটে প্রায় 2-3 মিনিট মতো। পরের দিন সকালবেলা আমরা মানালি থেকে বেরিয়ে পড়ি কোকসারের উদ্দেশ্যে। এটি একটি স্নো পয়েন্ট। মানালি থেকে এর ডিস্টেন্স প্রায় 41.2 কিলোমিটার এবং সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। মানালি থেকে অটল টানেল হয়ে আমরা কোকসারের দিকে গিয়েছিলাম। আমরা যেহেতু মে মাসে গিয়েছিলাম, সেই জন্য আমরা মানালিতে বরফ পেতাম না, আমাদের একটা স্নো পয়েন্টে যেতে হতো, তাই আমরা ঠিক করেছিলাম কক্সার যাব। কারণ ওই সময় রোটাং পাস তখনও ওপেন হয়নি। রোটাং পাস ওপেন হওয়ার টাইম ছিল 15ই মের পর। কক্সার মেন স্নো পয়েন্টে পৌঁছে আমরা দেখি ওখানেও সেরকম বরফ নেই, তাই আমরা এটিভি বাইক করে নিয়েছিলাম একদম যেখানে অনেক বরফ পাওয়া যাবে সেখানে যাওয়ার জন্য। কক্সার মেন পয়েন্ট অবধি আমরা নিজেদের গাড়িতে এসেছিলাম, তারপর সেখান থেকে এটিভি বাইকে করে যখন আমরা গেলাম সেটা আমাদের এক্সট্রা চার্জ পড়েছিল। এটিভি বাইকে 2টো ফেজ ছিল, একটা হচ্ছে ফার্স্ট ফেজ, একটা হচ্ছে সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে আপনারা একটু কম বরফ পাবেন, তাই ওটা একটা বাইক মানে পার বাইক 2000 টাকা ছিল, আর সেকেন্ড ফেজের জন্য পার বাইক ছিল 3000 টাকা। এরপর স্নো পয়েন্ট ভিজিট করে আমরা চলে আসি সোলাং ভ্যালি দেখতে, কারণ সেটা আমাদের ফেরার পথেই ছিল। পাইন আর দেবদারু গাছ দিয়ে ঘেরা এই ভ্যালি ছিল অত্যন্ত সুন্দর।
এই সোলাং ভ্যালিতে কিন্তু আপনারা হর্স বা ইয়াক রাইড এছাড়া প্যারাগ্লাইডিং এই সমস্ত অ্যাক্টিভিটিও করতে পারেন। এছাড়া এখানে রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। রোপওয়ে রাউন্ড ট্রিপ পার হেড 500 টাকা করে ছিল। পরের দিন সকালবেলা আমরা মানালির লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়ি এবং প্রথমেই চলে আসি বশিষ্ঠ মুনির টেম্পল ভিজিট করার জন্য। অসম্ভব সুন্দরভাবে কাঠের নকশা করা রয়েছে এই মন্দিরের প্রতিটি দেওয়ালে। মন্দির খোলে সকাল 7টার সময় এবং বন্ধ হয় রাত্রি 9টা। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি হট স্প্রিং, যেখানে স্নান করারও ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাম মন্দির। এই রাম মন্দিরও কিন্তু আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। এই মন্দিরগুলোতে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। এরপর আমরা চলে গিয়েছিলাম যোগিনী ওয়াটারফলস দেখার জন্য। অনেকটা খাড়া রাস্তা ধরে ট্রেক করে আমাদের এগিয়ে যেতে হয়েছিল এই ফলসের কাছে, এবং যাওয়ার রাস্তাটা কিন্তু ছিল অত্যন্ত সুন্দর, যা ভাষায় বোঝানো যাবে না। যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল এবং এসেছি আমরা 40 মিনিটে। এরপর আমরা চলে গিয়েছিলাম ওল্ড মানালি ব্রিজ ভিজিট করার জন্য। এই ব্রিজটি কিন্তু ওল্ড মানালি এবং নিউ মানালিকে কানেক্ট করছে, যা বিয়াস নদীর ওপরে গড়ে উঠেছে। এরপর আমরা ওল্ড মানালিতে ভিজিট করতে যাই মানালি মানু টেম্পল। আমাদের গাড়ি কিন্তু আমাদের ওল্ড মানালি ব্রিজের কাছেই ছেড়ে দিয়েছিল। আমরা ওখান থেকে আলাদা লোকাল গাড়ি ধরে গিয়েছিলাম মানু টেম্পলের সামনে। ওইখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটেও যাওয়া যায়, কিন্তু রাস্তাটা অনেকটা খাড়া ছিল বলে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। আমরা শেয়ারে গেছিলাম আরও 2 জনের সাথে। তো পার হেড আমাদের 100 টাকা করে পড়েছিল। টোটাল আমরা 4 জন ছিলাম। এটি মানালির অনেক পুরনো এবং জাগ্রত মন্দির। কথিত আছে রাজা মানুকে এই মন্দিরটি ডেডিকেট করা হয়েছিল, যিনি পরে ঋষি মানু রূপে ধরা দেন। মন্দিরের স্ট্রাকচার পাথর এবং কাঠ দিয়ে তৈরি এবং ভিতরে ভগবান শিব, গণেশ, লক্ষ্মীনারায়ণ সমস্ত দেবতার বিগ্রহই ছিল উপস্থিত। এরপর আমরা চলে আসি ওল্ড মানালির ক্লাব হাউস দেখার জন্য, যেটি বিয়াস নদীর একদম পাশেই ছিল। ক্লাব হাউসের এন্ট্রি ফিস 25 রুপিস পার হেড এবং বিলো 10 ইয়ার্স চাইল্ড 10 রুপিস। এই ক্লাব হাউসের মধ্যে কিন্তু রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের গার্মেন্টস, জুয়েলারির অসম্ভব সুন্দর কালেকশন ছিল, এবং ঢুকতেই ডান দিকে ছিল গোলাপের একটি সুন্দর বাগান। ঢুকে কিছুটা এগিয়ে গিয়েই ছিল এই মার্কেট এরিয়াটা, এবং এখান থেকে একটু সামনে এগিয়ে যেতেই দেখবেন বিয়াস নদীর ওপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা হচ্ছিল, যেগুলো আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এরপর আমরা চলে আসি নিউ মানালিতে এবং সেখানে বিখ্যাত হরিম্বা টেম্পল দেখার জন্য প্রবেশ করি। 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং মহাভারতে ভীমের স্ত্রী হিড়িম্বার উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। অতি প্রাচীন এই মন্দিরের ভেতরের দিকটা কিন্তু হরিণের মাথা এবং শিং দিয়ে ডিজাইন করা হয়েছে। এরপর পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট সাইট সিন বন বিহার দেখার জন্য। এখানকার এন্ট্রি ফিস ফর অ্যাডাল্ট 50 রুপিস এবং ফর চাইল্ড বিলো 8 ইয়ার্স 20 রুপিস। বিশাল বড় বড় পাইন এবং দেবদারু গাছের সমাহারই হচ্ছে এই বন বিহারের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও এখানে বেশ কিছু বসার জায়গা বয়স্কদের জন্য এবং বাচ্চাদের খেলার জন্য পার্কও রয়েছে। কিছুটা এগিয়ে সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে গেলেই দেখতে পাবেন বোটিং পয়েন্ট। দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরিয়াটা। আশেপাশে পাহাড়, তার মাঝখানে পাইন আর দেবদারু গাছ, এবং তার মাঝেই কি সুন্দর করে সবাই বোটিং করছে। বোটিং করার চার্জ ছিল পার হেড 50 টাকা করে 15 মিনিটের জন্য। তারপর আমরা পৌঁছে যাই আমাদের ওই দিনের শেষ সাইট সিন বুদ্ধিস্ট টেম্পল দেখার জন্য। এই টেম্পলের কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু আপনারা যদি ভিতরে গিয়ে ভিডিওগ্রাফি করতে চান তাহলে 20 টাকা করে চার্জেস রয়েছে। এটি মেনলি বৌদ্ধদের একটি উপাসনা গৃহ, যেখানে বৌদ্ধ ধর্মের যিনি গুরু রয়েছেন তিনি শিষ্যদের বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন বাণী প্রদান করেন। এই বৌদ্ধ মঠের ঠিক পাশেই রয়েছে মানালি টিবেটিয়ান মার্কেট, যেখানে কিন্তু আপনারা অত্যন্ত সস্তায় শীত বস্ত্র মানে শীতের সোয়েটার থেকে শুরু করে কোট এবং আরও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তারপর সেদিন রাতটা আপনারা মানালির হোটেলে কাটিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ধর্মশালার উদ্দেশ্যে। আমাদের গাড়িটা যেহেতু কুল্লু হয়ে গিয়েছিল, তাই কুল্লু রঘুনাথ টেম্পলও আমরা ভিজিট করে নিয়েছিলাম। এই মন্দিরটি ভগবান রামকে উৎসর্গীকৃত একটি মন্দির। ভগবান রামের অপর নাম কিন্তু রঘুনাথ। এই মন্দির গড়ে ওঠার পিছনে কিন্তু একটি ইতিহাস রয়েছে। আপনারা যদি সেটা জানতে চান তাহলে আমার ডিটেলস যে ভিডিও রয়েছে ধর্মশালার, সেটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট সাইট সিন বৈদ্যনাথ টেম্পল দেখার উদ্দেশ্যে, যেটি ধর্মশালা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি শিব মন্দির, মানে ভগবান শিবকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির, যেটি আপনারা মন্দিরের দেওয়ালে যে কারুকার্য রয়েছে সেটি দেখেই হয়তো বুঝতে পারছেন। কাংড়া জেলায় অবস্থিত এটি আমাদের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটি হিসাবে একে ধরা হয়।
এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট পয়েন্টে, যেটি হলো পালামপুর টি গার্ডেন। ধৌলাধর পাহাড়ের রেঞ্জের পটভূমিতে পালামপুরকে উত্তর ভারতের চায়ের রাজধানী বলা হয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রোডের দুপাশে বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে শুধুই চা বাগান। হিমালয়ের পাদদেশে কাংড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ধর্মশালা একটি অত্যন্ত সুন্দর হিল স্টেশন, যেটি বিউটিফুল ধৌলাধর পাহাড়ের রেঞ্জ দ্বারা বেষ্টিত রয়েছে। এরপর আমরা ধর্মশালার খুব কাছাকাছি চলে আসি এবং আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট ছিল স্টেট ওয়্যার মিউজিয়াম। স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত সেনারা রয়েছেন, যারা আমাদের দেশকে ইংরেজদের এই নির্মম অত্যাচার থেকে বাঁচিয়েছেন, তাদেরই কিছু জনের নাম এখানে খোদাই করে রাখা রয়েছে। তার সাথে সাথে রয়েছে বাচ্চাদের একটি ছোট্ট পার্ক, যেখানে আসলে বাচ্চারা অনেক কিছু অ্যাক্টিভিটি একসাথে করতে পারবে। তারপর আমরা ধর্মশালাতে আমাদের হোটেলে চলে আসি। এটা ম্যাকলয়েডগঞ্জে অবস্থিত ইএস কমফর্ট ভিলা রিসর্ট। রুম রেন্ট এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। ম্যাকলয়েডগঞ্জ হলো ধর্মশালার কাছে অবস্থিত একটি ছোট্ট শহর, যেটি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দলাই লামার আবাসস্থল হিসাবে পরিচিত। তাই আপনারা যদি তিব্বতী সংস্কৃতির সাথে পরিচিত হতে চান, তাহলে এই ম্যাকলয়েডগঞ্জই হচ্ছে থাকার একটি বেস্ট অপশন। তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাই আমাদের হোটেলেরই খুব কাছে অবস্থিত একটি মন্দির, যেটি হচ্ছে ভাকসুনাক টেম্পল এবং ভাকসুনাক ওয়াটারফলস ভিজিট করার জন্য। এই দুটি আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে 2-3 মিনিটের ডিস্টেন্স ছিল। তারপর আমরা আবার হোটেলে ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা কতটা সুন্দর ছিল দেখতে। এরপর আমরা চেক আউট করে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাই আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। চেক আউটের পর আমরা ম্যাকলয়েডগঞ্জের লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখেছিলাম এবং নিজেদের জন্য বেশ কিছু জিনিস কিনেও ছিলাম। বেশ রিজনেবল প্রাইসে কিন্তু এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছিল। এরপর আমরা গাড়ি ধরে চলে আসি আমাদের প্রথম সাইট সিন ওই দিনের দলাই লামা টেম্পল দেখার জন্য। এটি মূলত 14তম দলাই লামার হোম ট্যুরও বলতে পারে। তিব্বতীয় মানুষদের শিক্ষা এবং সংস্কৃতি সম্বন্ধে যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু এই মন্দিরটি ভিজিট করা অতি অবশ্যই প্রয়োজন। ঠিক এরপরেই আমরা চলে আসি আমাদের নেক্সট পয়েন্ট, যেটি হলো কালচক্র মন্দির। এই কালচক্র মন্দিরটিকে কিন্তু দলাই লামার শিক্ষা দেওয়ার স্থান হিসেবে গণ্য করা হয়। এই মন্দিরের একেবারে টপে গৌতম বুদ্ধের একটি খুবই সুন্দর মূর্তি রয়েছে। এরপর আমরা পৌঁছে যাই ধর্মশালা ডাল লেকে। পাইন এবং দেবদারু গাছ দিয়ে ঘেরা সবুজ এই লেকের জল কিন্তু সত্যিই আকর্ষণীয়। এই ডাল লেকের ঠিক অপোজিটেই রয়েছে ধ্রুবেশ্বর মহাদেবের মন্দির, তো সেটাও আমরা গিয়ে ভিজিট করে নিয়েছিলাম। এই হচ্ছে সেই ডাল লেক এবং এর অপোজিটেই রয়েছে মন্দিরটি। এরপর আমরা চলে আসি নাড্ডি সানরাইজ এবং সানসেট পয়েন্ট ভিজিট করার জন্য। এটি হলো একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে সানরাইজের সাথে সাথে নাড্ডি গ্রামটাও সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু একটু বেলার দিকে গিয়েছিলাম, তাই সানরাইজ বা সানসেট কোনোটাই আমরা দেখতে পাইনি, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট সাইট সিন ডালহৌসির সেন্ট জন চার্চ। 1852 সালে এই চার্চটি তৈরি করা হয়েছিল। লর্ড এলগিনের স্ত্রী লেডি এলগিন দ্বারা দান করা বেলজিয়াম কাচের জানালা দিয়ে এই গির্জাটি তৈরি করা হয়েছে। এই চার্চটি মূলত বাইরে থেকেই ভিজিট করতে হয়, ভিতরে ঢোকার কোনো রকম অনুমতি নেই। আমরা এখন এসে গেছি ধর্মশালা টি গার্ডেনের সামনে। দেখুন কতটা সুন্দর, এই পাশে আর এই পাশ জুড়ে পুরো চা বাগান রয়েছে। ধর্মশালার এই টি গার্ডেনটি কাংড়া উপত্যকায় অবস্থিত এবং এটি ধৌলাধর পর্বতমালা দ্বারা বেষ্টিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম এবং শান্ত। বাগানটি প্রায় সারা বছরই খোলা থাকে এবং এটি ঘুরতে আপনাদের 1 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। এটা হচ্ছে চায়ের আউটলেট হিমালয়ান ভিউ, এখান থেকে আপনারা বাড়ির জন্য চা কিনে নিতে পারবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের শেষ সাইট সিন দেখার জন্য, যেটি হচ্ছে কুনাল পাত্রী মাতার মন্দির, এবং এরপরে আমরা ডাইরেক্টলি চলে গিয়েছিলাম ডালহৌসি। দেখুন বন্ধুরা, মন্দির চত্বরের বাইরে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে মন্দিরের ভেতরে সরাসরি প্রবেশ করতে পারেন। হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত কুনাল পাত্রী মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত একটি শ্রদ্ধেয় হিন্দু মন্দির, যাকে দেবী কল্পেশ্বরী নামেও বলা হয়। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি বলে বিশ্বাস করা হয়। এরপর আমরা ডাইরেক্টলি ডালহৌসি হোটেলে চলে এসেছিলাম। ডালহৌসিতে আমাদের হোটেল ছিল হোটেল জাসমিন, যেটি ডালহৌসির মল রোডের একদমই কাছে অবস্থিত, হেঁটে প্রায় 1-2 মিনিট।
এখানে আমাদের 1 নাইট স্টে ছিল এবং রুম ট্যারিফ ছিল 1320 টাকা। এরপর আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ডালহৌসির মল রোড ঘুরতে। মল রোডে বিভিন্ন ধরনের খাবার দাবারের সাথে সাথে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের শীত বস্ত্র অনেক রিজনেবল প্রাইসে। এছাড়াও ডালহৌসি ক্যাফে নামে বেশ বড়সড় একটি ক্যাফে আমরা দেখতে পেয়েছিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে গান্ধী চকের কাছে চলে আসি এবং সেখানে একটি চার্চ দেখতে পাই, যেটি হচ্ছে সেন্ট জন চার্চ। এটি ইনগরেট হয়েছিল 1863 সালে। তারপর পরের দিন সকালবেলা আমরা চেক আউট করে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে এবং সবার প্রথমে চলে আসি নেতাজি চকের কাছে অবস্থিত সেন্ট ফ্রান্সিস চার্চে। 1873 সালে প্রতিষ্ঠিত 150 বছর পুরনো এই চার্চটি কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে অবস্থিত ছিল এবং চার্চের ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে বাগান দিয়ে সাজানো ছিল। এরপর আমরা চলে আসি পাঞ্চপুলা ওয়াটারফলস ভিজিট করতে, যেটি মেন ডালহৌসি সিটি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত ছিল এবং এটি পাঞ্চপুলার একটি মেন জলের উৎস হিসাবেও কাজ করে। এরপর আমরা চলে আসি ডালহৌসির একটি অন্যতম ভিজিটিং প্লেস বিজিস পার্ক দেখার জন্য। চারপাশে পাহাড়ি দৃশ্য এবং সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা এই পার্কে কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত একটি T-70 ট্যাঙ্ক এবং একটি MiG-21 বিমান রাখা আছে, যা এটিকে আরও বেশি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে ধরে রেখেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম খাজিয়ারের দুর্গা মন্দির দেখার জন্য, যেখান থেকে ধৌলাধর পর্বতের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এখানে দুর্গা মাতা জগদম্বে মাতা নামে পরিচিত এবং দেখুন মূর্তিটি কত সুন্দর। এর সাথে সাথে এখানকার মেন আকর্ষণ হলো একটি 81 ফুটের ভোলা বাবার মূর্তি। এই স্ট্যাচুটি দুর্গা মন্দিরের বাইরে অবস্থিত ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হিমাচল প্রদেশের চাম্বা ডিস্ট্রিক্টের সবথেকে মেন আকর্ষণীয় যেটা বিষয়, সেটি হচ্ছে খাজিয়ার ভ্যালি এবং খাজিয়ার লেক দেখার জন্য, যেটিকে ভারতের মিনি সুইজারল্যান্ড হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি, যা পাইন এবং দেবদারু গাছ দিয়ে ঘেরা ছিল এবং তার সাথে সাথে এই ভ্যালির একেবারে মাঝখানে ছিল খাজিয়ার লেক, যা এই ভ্যালির সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ করে তুলেছিল। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডালহৌসির লাস্ট সাইট সিন গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট দেখার জন্য। 2230 মিটার অল্টিটিউডে অবস্থিত এই জায়গাটি থেকে গ্রিন ভ্যালির একটি খুবই সুন্দর ভিউ পাওয়া যায় এবং তার সাথে সাথে তার পিছনে ধৌলাধর পর্বতের রেঞ্জও খুব স্পষ্টভাবে দেখা যায়। এরপর আমরা চলে আসি ডাইরেক্টলি অমৃতসর এবং আমাদের অমৃতসরে হোটেল ছিল গোল্ডেন টেম্পলের একদমই পাশে, হোটেল হ্যাম্পটন, এবং যার পার ডে ফেয়ার ছিল 1000 রুপিস। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি গোল্ডেন টেম্পল দেখার জন্য। পবিত্র অমৃত সরোবর দ্বারা বেষ্টিত এই গোল্ডেন টেম্পল অমৃতসরের মেইন আকর্ষণ এবং এই সরোবরে প্রতিদিন অসংখ্য মানুষেরা এসে স্নান করে পুণ্য অর্জন করেন। এরপর আমরা চলে আসি সেই বিখ্যাত জায়গায় যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে, যেটি হলো জালিয়ানওয়ালাবাগ। 1919 সালের 13ই এপ্রিল এই বাগেই কিন্তু অসংখ্য মানুষের প্রাণ হত হয়েছিল ব্রিটিশ শাসকদের ওপেন ফায়ারের জন্য, যার চিহ্ন আপনারা এখনো সেখানে গেলে দেখতে পাবেন। আর এটিই হলো সেই অভিশপ্ত কুয়া যার মধ্যে অসংখ্য মানুষ গুলিবর্ষণ থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিলেন এবং তাদের প্রাণ হারিয়েছিলেন। ব্যাস, এটা তো গেল আমাদের হিমাচল এবং পাঞ্জাব ট্যুরের সংক্ষিপ্ত একটা ধারণা। এবার আমি আপনাদের জানাবো এই টোটাল ট্রিপটি করতে আমাদের যাতায়াত বাবদ কত খরচ হলো। আমাদের টোটাল 7 নাইট 8 ডেজের ট্যুরে আমরা কোথায় কখন ছিলাম সেটা একটা সামারি দিয়ে দিলাম। আমরা যেহেতু কলকাতা টু চণ্ডীগড় ডাইরেক্ট ফ্লাইট পাইনি, তাই কলকাতা থেকে দিল্লি আমাদের ফ্লাইট ছিল এবং দিল্লি থেকে চণ্ডীগড় বাসে ট্রাভেল করেছি। কলকাতা টু দিল্লি পার হেড ফ্লাইট চার্জ 9000 টাকা এবং দিল্লি টু চণ্ডীগড় আমাদের পার হেড 885 টাকা করে পড়েছিল বাসে। তারপর আমরা যে রেন্টেড কার নিয়েছিলাম সেটি আমাদের চণ্ডীগড় থেকে পুরো টোটাল কাসোল, মানালি, ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ, ডালহৌসি এবং অমৃতসর ঘুরিয়ে অমৃতসর এয়ারপোর্টে ড্রপ করেছিল এবং টোটাল এই রোড ট্রিপটি আমাদের 28,000 টাকা লেগেছিল। দেন অমৃতসর এয়ারপোর্ট থেকে ভায়া দিল্লি আমরা কলকাতা ফিরে আসি। আমাদের পার হেড টোটাল খরচ হয়েছিল 9,200 টাকা। আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রুতে রেন্টেড কার বুক করেছিলাম তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? ইচ্ছে করছে তো যে এক্ষুনি ছুটে জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখে আসি? তো চটপট ব্যাগ গুছিয়ে আপনারাও প্ল্যান করে একদিন বেরিয়ে পড়ুন এবং আমাকেও এখন বিদায় দিন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে।